ইডি সিবিআই এ রাজ্যে দুর্নীতি নিয়ে যতগুলো এখনো পর্যন্ত কেস নিয়েছে হাতে, ম্যাক্সিমাম কেসে কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চে একাধিকবার ভর্ষিত হয়েছে। এই মুহূর্তে তাদের এই যে ফেলিয়ারটা আমি কিন্তু খুব ভালো সাদা চোখে দেখছি না। এত কিছুর পরে আপনি বলুন ইডি সিবিআই নাকি কিছু খুঁজে পাচ্ছে না? এটা হতে পারে? ইডি সিবিআই খুঁজে পাচ্ছে না, অথচ জ্যোতিপ্রিয় মল্লিক 2021-এ মমতা ক্ষমতায় আসার পরে জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বলছেন আচার্যকে মানি না, আমি আচার্য হতে চাই। কি চলছে? এই মুসুল পর্ব তো ভয়ানক। প্রধান বিচারপতিকে যখন কোন একটা অনুষ্ঠানে তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন, চরম হাস্যকর ব্যাপার হচ্ছে সেই মুখ্যমন্ত্রী তো তার সরকারের কোনো একটি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি হাইকোর্ট কোনো রায় দেয়, সে যে ডিভিশন দেখ না কেন, তিনি তো সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাইকোর্টকে সরাসরি দাগেন। মমতা ব্যানার্জি যেদিনই জনগণ এই সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন খালি দেখবেন এই সরকারের ইতিহাসে কালো অধ্যায় কিভাবে লেখা হয়। প্রশাসনের খোল নলসটা পাল্টান। উত্তর থেকে দক্ষিণ যে নেতাগুলোকে বসিয়ে রেখেছেন না, তাদের সকাল থেকে বিকাল অবধি একটাই কাজ, বালু চুরি, টোটোর থেকে পয়সা নেওয়া, অটোর থেকে তোলাবাজি, হকারদের থেকে তোলাবাজি, কয়লা চুরি, চাকরি চুরি, সব চুরির দিকে তাদের মন। জনগণের কোনো সেবায় তাদের মন নেই। পশ্চিমবঙ্গে লাস্ট 3-4 বছরে বাঙালির প্রত্যেকটি সন্ধ্যাবেলা কেটেছে চুরি দুর্নীতি নিয়ে আলোচনা শুনতে বা বলতে, বিশ্লেষণ করতে। ইডি সিবিআই এ রাজ্যে দুর্নীতি নিয়ে যতগুলো এখনো পর্যন্ত কেস নিয়েছে হাতে, ম্যাক্সিমাম কেসে কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চে একাধিকবার ভর্ষিত হয়েছে। ব্যাড স্মেল পেয়েছে জাস্টিস সিনহা, জাস্টিস গাঙ্গুলি তৎকালীন। ইভেন আমরা জানি ইডি সিবিআই এর অধিকর্তাদের পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল। প্রকাশ্যে বলা হয়েছিল আপনারা জোট করে ভেতরে ইচ্ছা করে ডিলে করছেন। আপনারা কি এই তদন্তটাকে ডিলে করার জন্য তৃণমূল নেতাদের সাথে আপনারা ভিতরে চুক্তি করে নিয়েছেন? এমনও অভিযোগ উঠেছিল হাইকোর্টে দাঁড়িয়ে। একটা এক্সট্রিম অর্গানাইজেশন ভারতবর্ষের ইডি। এই মুহূর্তে তাদের এই যে ফেলিয়ারটা আমি কিন্তু খুব ভালো সাদা চোখে দেখছি না। এত কিছুর পরে আপনি বলুন ইডি সিবিআই নাকি কিছু খুঁজে পাচ্ছে না? এটা হতে পারে? ইডি সিবিআই খুঁজে পাচ্ছে না, অথচ জ্যোতিপ্রিয় মল্লিক 2021-এ মমতা ক্ষমতায় আসার পরে জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে দেওয়া হলো। দিলেন তিনি খাদ্য দপ্তর থেকে। দিলেন শুধু নয়, খাদ্য দপ্তর থেকে সরিয়ে দিলেন, অথচ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যানের প্যাডি প্রক্রিয়মেন্ট বিভাগে রেখে দেওয়া হলো। দেখুন, খাদ্য দপ্তর থেকে তাকে সরিয়ে দিলেন মমতা, কিন্তু রাখা হলো খাদ্য দপ্তরেরই একটা ভাইটাল ইয়েতে, মানে উইংসে, একটা দপ্তরে, যে দপ্তর সরাসরি ধান কেনে, পেডি প্রক্রিয়মেন্ট। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, আজকে এই পুরো খাদ্য কেলেঙ্কারিটা জলের মতো পরিষ্কার। যত্রতত্র একাধিক শাসক দলের নেতা একাধিকবার অভিযোগ করেছে, এবং খাদ্য দপ্তরের এই কেলেঙ্কারিটা যতগুলো এফআইআর প্রথম করে হয়েছিল সবটাই রাজ্য সরকার। 4টে এফআইআর হয়েছিল, আপনি জানেন। পুলিশ কেসটা শুরু করেছিল, পরে পুলিশ কোনো একটা কারণে ব্যাক গিয়ার দিয়ে সরে যায়, পলিটিক্যাল প্রেশার বলুন, যাই প্রেশার বলুন। তাহলে এই দুর্নীতির এত ব্যাপকতার পরেও ইডি সিবিআই এত প্রায় বছর খানেক পার হয়ে গেল, পেল না। এটা বিশ্বাস করা যায়? কবে পাবে? একটা কথা তো প্রচলিত আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই যে কথাটা, আপনি ডিলে করলে জাস্টিস ডিনাই হয়ে যায়। কারণ প্রভাবশালীরা কিন্তু একটার পর একটা উইকনেস বিলোপ করতে থাকে, নষ্ট করতে থাকে। আপনি আর এটাকে এক জায়গায় আনতে পারবেন না, কনসেন্ট্রেট করতে পারবেন না। ফলে আমরা জানি না এগুলো দিনের আলোয় ফুটবে কিনা। চাকরি চুরি, গরু চুরি, বালু চুরি, কয়লা চুরি, কোন চুরির চার্জশিট এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে ইডি সিবিআই দিয়েছে আপনি বলুন দেখি? দেয়নি। শুধু টাইম কিল করছে। আমার কথা নয়, হাইকোর্ট বারবার হতাশা প্রকাশ করেছে এই তদন্ত নিয়ে।
ফলে আমি খুব আতঙ্কিত, বুঝলেন, খুব আতঙ্কিত। এদিকে রাজ্য সরকার তো কোনোভাবেই এগুলো তদন্ত করবে না, করতে দেবে না, বাধা দেবে, বিভিন্ন সময় হাইকোর্ট সুপ্রিম কোর্টে জনগণের টাকায় যাবে। তারপরে যদি ইডি সিবিআইও এই ধরনের শামুক গতিতে শঙ্কু গতিতে এগোয়, তাহলে এগুলো তো আর কোনোদিনও আসবে না প্রকাশ্যে। আমি জানি না এত নগ্ন রাজনীতির চিত্র বাংলা কেন ভারতবর্ষে আর কোথাও হয়েছে কিনা, যে সংবিধানের প্রধান আলংকারিক পদ ভারতের সংবিধানে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল, রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি, একটা দেশের ক্ষেত্রে ভারতবর্ষে, এবং রাজ্যপালের ক্ষমতা রাষ্ট্রপতির থেকে অনেকাংশে সংবিধানে অনেক বেশি। তিনি ব্রিজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, তিনি কোঅর্ডিনেটর, তিনি ক্যাবিনেটের মাথায় বসে থাকেন। এবার প্রশ্নটা হচ্ছে, যেই ক্যাবিনেটে তিনি সাংবিধানিক প্রধান এবং সেই ক্যাবিনেটে প্রশাসনিক প্রধান হচ্ছে ইলেকটেড প্রধান, ইলেকশনে জিতে আসা মুখ্যমন্ত্রী, এবং তাদের দুজনের মধ্যে একটা কোরিলেশন, গুড রিলেশনই একটা রাজ্যকে, প্রশাসনকে ত্বরান্বিত করে। আমি আজকে কি দেখছি, রাজ্যপাল সম্পর্কে প্রকাশ্যে তার ক্যাবিনেটের প্রশাসনিক প্রধান তার ক্যাবিনেটের সাংবিধানিক প্রধান সম্পর্কে অনাস্থা দেখাচ্ছে। আবার কখনো কখনো উল্টো, সাংবিধানিক প্রধান ক্যাবিনেট সম্পর্কে অনাস্থা দেখাচ্ছে। তিনিও বলছেন মুখ্যমন্ত্রী রাজভবনে প্রবেশ প্রায় নিষিদ্ধ, রাজ্যপালও তাই করেছেন। এই যে অহিনুকুল সম্পর্কটা, আজকে এই অহিনুকুল সম্পর্কটা তো সমস্ত শালীনতা পার করে চলে গেছে। মহাভারতের সেই মুসুল পর্ব, যে মুসুল পর্বে নীতি নৈতিকতা বলে কিছু থাকে না, ঠিক তো এই মুসুল পর্বই চলছে, যেখানে নীতি নৈতিকতা এগুলো হাস্যকর, এখন এগুলো নিয়ে মানুষ ভাবে না। আমার প্রশ্নটা হচ্ছে, এই টানাপোড়েনের রাজ্যের যে ডেভেলপমেন্টটা আটকে যাচ্ছে, সেটা কি একবার সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সংবিধানের এই মাথাকে পাঠায় রাজ্যে রিপ্রেজেন্ট করতে, তারা কি দেখছে না? ফার্স্ট কথা। দ্বিতীয়, মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর এই কথাটা বলা ঠিক হয়নি। কারণ ধরুন রাজভবনে একটা ঘটনা হয়েছে, এখন তো রাজভবনে যার সাথে ঘটনাটা তিনি বলছেন হয়েছে, যিনি অভিযোগকারী, তিনি তো উচ্চ আদালতে পর্যন্ত গেছেন, বিচার প্রক্রিয়ার পার্ট হিসাবে আছে। বিচার প্রক্রিয়ার পার্ট থাকলে পরে আমরা কোনো বিচার প্রক্রিয়ার বিষয়ে তো প্রকাশ্যে কোনো মত দিতে পারি না, বলতে পারি না। তাহলে মুখ্যমন্ত্রী এই ধরনের অনাস্থা আনছেন কেন? দ্বিতীয়, বাস্তবে এই টানাপোড়েনে কিন্তু বিধানসভার, রাজভবনের স্যানিটি, পবিত্রতা নষ্ট হচ্ছে। কারণ এই রাজভবনে আপনি আজকে এই রাজ্যপালকে দেখেছেন, অথচ এই রাজভবনে তো অনেক বড় বড় মানুষ ছিলেন। আমরা তাদের সম্পর্কে এখনো জনমানুষের মধ্যে কিন্তু একটা শ্রদ্ধার ভাব আছে। তাহলে আজকে দাঁড়িয়ে আপনি কি করে রাজভবনের, আজকে এই যে রাজভবনের সাথে নবান্নের যে দ্বৈততা, প্রতিদিন আজকে কোনো একটা দিন এমন দেখান যে দিনে আপনি কোনো না কোনো পক্ষের কোনো না কোনো বয়ান বা দুপক্ষের বয়ান, ইভেন সাংবিধানিক প্রধান যে, তার সম্পর্কে আমাদের রাজ্যের শাসক দলের ছোটখাটো নেতাদেরও প্রকাশ্যে আমরা দেখছি অশ্লীল মন্তব্য করতে। করেনি? কুণালবাবু করেছেন। কুণালবাবু তো শুনলাম উচ্চ আদালতে একটা ক্যাভিয়েট দাখিল করেছে আজকে। এগুলো হচ্ছেটা কি? যে গোপালকৃষ্ণ গান্ধীর মতো লোক এখানে ছিল, তারপরে আপনার আমি যে নাম বললাম, স্বাধীনতার পরে একের পর এক বড় বড় মাপের মানুষ যারা এখানে ছিলেন, হ্যাঁ, রাজ্যপালের সাথে এই দ্বৈততা নতুন নয়, এই বামপন্থের সময় হয়েছে। কিন্তু এই অশালীন, একদম শালীনতার সব সীমাকে ক্রস করে চলে যাওয়ার একটা নিদর্শন কিন্তু আপনি কোথাও পাবেন না। ভৈরব দত্ত সাথেও, ভৈরব দত্ত প্রান্তের সাথে হয়েছে বামেদের, কিন্তু তার একটা লিমিটেশন ছিল, ঠিক আছে। কিন্তু কোথায় বলুন তো, কি আমরা কোথায় যাব বলুন তো? সংবিধানের এই প্রধানগুলোর সাথে মানে যা প্রতিদিন নিত্য নৈমিত্তিক পায়ে পা রেখে ঝগড়া চলছে, এবং কেন্দ্র সরকার যেন প্রত্যেকটা ইস্যুতে যেন চুপচাপ দেখছেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। সাংবিধানিক মানুষের সংবিধানের প্রতি কিন্তু অনাস্থা হারাচ্ছে। কারণ এটা তো বাস্তব, 153 সংবিধানের ধারা অনুযায়ী স্টেটের হেড কিন্তু রাজ্যপাল, তিনি সংবিধানের মাথায় বসে আছেন, তার আলংকারিক পদ। তাহলে বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে তিনি আচার্য, মুখ্যমন্ত্রী বলছেন আচার্যকে মানি না, আমি আচার্য হতে চাই। কি চলছে? এটা এই মুসুল পর্ব তো ভয়ানক, এটা বন্ধ করতে হবে। আর যদি বলেন কেসটা দাঁড়াবে না দাঁড়াবে, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, মুখ্যমন্ত্রীও যেহেতু প্রশাসনিক প্রধান, তিনি যে আঙ্গিকে বলেছেন তাতে আমার মনে হয় মানহানিটার একটা সুস্থ নেগোসিয়েশন হবে। কারণ দুপক্ষকেই সামলে নিয়ে সংবিধানের তারা
বড় পদে যেহেতু আছে, দুপক্ষকে সামলে নিয়ে একটা হয়তো সমাধান আপাতত আসবে। এখানে কারো শাস্তির জায়গাটা খুব আমি একটা দেখছি না, কারণ মৌখিক বক্তব্য এই ধরনের ইয়েতে একটা খুব জোরলে একটা ভৎসনাথ হতে পারে, তার বেশি দূর এগোনোর জায়গা নেই। কিন্তু আমি বলছি জনমানুষের মধ্যে যে একটা স্থায়ী রূপে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেটা কিন্তু কাম্য হতে পারে না, হতে পারে না। আমার যেটা মনে হয়, মুখ্যমন্ত্রী আগে ভাগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যার এজলাসে ডিএ মামলাটাও হচ্ছে, 26,000 চাকরির চুরির মামলাটাও হচ্ছে, সেটা নিয়ে একটা বার্তা দিয়ে রাখলেন। কারণ তিনি কোথাও যেন আশঙ্কা প্রকাশ মানে দেওয়াল লিখনটা স্পষ্ট দেখতেই পাচ্ছেন হয়তো, যে এই চাকরি যেটা চুরি হয়েছে দিনের আলো মতো পরিষ্কার, সেটা এক শেষ রক্ষা তিনি করতে পারবেন না। তিনি যে বারবার বলে যাচ্ছেন চাকরি চুরি হয়নি, বিজেপি চাকরি, আমি চাকরি দিই, বিজেপি চাকরি খেয়ে ফেলে, হাইকোর্ট চাকরি খেয়ে ফেলে, হাইকোর্ট বিজেপির, এইসব যে মানে সংবিধান বিরোধী কথাবার্তা যখন তিনি প্রকাশ্যে বলেন, তা তিনি এটা আগে ভাগে বলে বিচার ব্যবস্থায় কিন্তু একটা প্রভাবিত করার টেন্ডেন্সি নিয়েছেন। আমি এটা নিয়ে একাধিকবার বাইট দিয়েছি যে প্রধান বিচারপতিকে যখন কোনো একটা অনুষ্ঠানে তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন, চরম হাস্যকর ব্যাপার হচ্ছে সেই মুখ্যমন্ত্রী তো তার সরকারের কোনো একটি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি হাইকোর্ট কোনো রায় দেয়, সে যে ডিভিশন দেখ না কেন, তিনিই তো সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাইকোর্টকে সরাসরি দাগেন। শুধু তিনি হাইকোর্টকে কাঠগড়ায় দাঁড় করান না, তিনি হাইকোর্টকে বিজেপি বলতেও তার থাকে না, এবং তার দলের একাধিক লোক সকাল বিকাল হাইকোর্টকে বিষোদ্গার করে যাচ্ছেন। অথচ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো দেশের সংবিধানের পদে বসে থাকা লোক এবং সাধারণ মানুষ কেউ তাদের কোনো রায়ের সমালোচনা করা মানে কিন্তু সংবিধানকে খাটো করা, সংবিধানকে ছোট করা বেআইনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। সেই মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে বার্তা দেন যে প্রকাশ্যে আনা ঠিক নয়, নিরপেক্ষতা বজায় রাখো, উনি বলুন তো সুপ্রিম কোর্টে হাল আমলে কোন রায়টা এমন হয়েছে যেটা নিরপেক্ষতার বিরুদ্ধে গেছে? আমি বলছি আপনাকে যে ডিএ মামলা উনি 6 বার হাইকোর্টে হেরেছেন। মানে লিগালি এফোর্ডেবল রাইটস বলা হয়েছে হাইকোর্টে, লিগালি এফোর্ডেবল রাইটস দিয়ে কর্মচারীদের তিনি মেনেছেন কি? হাইকোর্টের সুপ্রিম কোর্টের কোন রায় মানেন তিনি বারবার জনগণের টাকায় সিঙ্গেল বেঞ্চে হারলে ডিভিশন বেঞ্চে যেতেই পারেন, তার রাইটস আছে। কিন্তু তারপরে তার বিরুদ্ধে রায় গেলে তিনি যে জনপ্রকাশ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে দাগিয়ে দেন, ঠিক আছে, ইভেন তার সরকারের রাজত্বকালে হাইকোর্ট সুপ্রিম কোর্টে না গিয়ে ক্যাঙ্গারু কোর্ট, খাপ পঞ্চায়েত করে ব্যাপারটাকে সুলটে নিয়ে তার দলের লোকজনকে বাঁচানোর শরিয়াতি কোর্ট যে ট্রেনটা চলছে, সেটাও তো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থারই রূপ তার সরকারের। তিনি ওগুলো নিয়ে কি একটাবার কথা বলেছেন? আমি বলছি আপনাকে, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে উনি তার একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটা বলেছেন, এটা সাজেশন দিয়েছেন না বার্তা দিয়েছেন, সেটা তো সময় বলবে, সেই বলার জায়গায় আমি নেই। কিন্তু আমি বলছি আপনি আচরি ধর্ম পরে শুধায়, আপনি নিজে আচরণটা করুন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন আপনার সরকারের কোনো একটা পদক্ষেপের বিরুদ্ধে কোনো একটা রায় দেয়, তখন যেভাবে রেড়ে করে আপনার দলের লোকজন, মুখপাত্র এবং আপনি ছাপিয়ে পড়েন, বিষোদ্গার করেন, তখন কিন্তু মনে হয় আপনি বিচার ব্যবস্থা মানেন তো ভবিষ্যৎ তো ভালো। জো জিতা হই সিকান্দার, মমতা তো জিতে গেছে, মমতা জিতেছে। 26-এ যা চলছে, 26-এ বিরোধী শূন্যভাবেই জিতবে, না জিতলে মারধর করে জিতবে। সামাজিক প্রকল্প, পোলারাইজেশন, বহু অস্ত্র শাসক দলের কাছে আছে। সর্বোপরি রাজ্যে বিরোধীরা তো ঠুটো জগন্নাথ, ঠিক আছে, কমায় চলে গেছে। ফলে বিরোধী শূন্য যা হয়, বিরোধীরাও ন্যূনতম তাদের কোনো মানসিকতা নেই মানুষের যে এই ধরনের আজকে ছিঁড়ে চ্যাপটা মানুষের অবস্থা, তার পাশে দাঁড়ানো, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে রিলিফ দিতে গিয়ে যা যা করণীয় বিরোধীরাও করছে না। ফলে মমতা ব্যানার্জি তো মানে কি বলবো, মমতা ব্যানার্জি তো এই মুহূর্তে বলতে পারেন লিডিং ভূমিকায়, অনবদ্য। তার বিজয় রথ, তার অশ্বমেধ ঘোড়া বিজয়ের, সে তো ছুটছে। আমি বলছি আপনাকে ভবিষ্যৎ তো
শুধু ভোট রাজনীতিতে হয় না, ওইসব অন্য কিছু দিয়ে হয়। ইতিহাস বলে একটা কথা আছে। আজকে রাজ্যে যে নজির মমতা ব্যানার্জির প্রশাসন প্রতিষ্ঠা করে গেল বা যাচ্ছে, সেটা আজ না হয় তার জনগণ তার উত্তর দিল না, আর যারা ভুক্তভোগী তারা পেরে উঠলো না মমতা ব্যানার্জির সাথে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের কালো অধ্যায়ও কিন্তু থাকে। ইতিহাসে জিতে যাওয়ারাই ন্যায় পায়, সেটা বলা যায় না। আজকে এই অধ্যায়গুলো কিন্তু লিখে যাচ্ছে ইতিহাসে। মমতা ব্যানার্জি যেদিনই জনগণ এই সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন খালি দেখবেন এই সরকারের ইতিহাসের কালো অধ্যায় কিভাবে লেখা হয়। আর পশ্চিমবঙ্গে গণপিটুনি থেকে ডাকাতির বাড়বাড়ন্ত কি বলবেন? মদন মিত্র বলছেন হয়তো এমন দিন আসতে পারে সমাজ বিরোধীদের আটকাতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে। মানে আমি বলছি, মদন বাবু তো শুনেছিলাম একটু বেসামাল থাকেন মাঝে মধ্যে। মদন বাবু বেসামাল থাকলেও কত যুক্তির কথা বলেন, ঠিকই বলেছেন। মমতা ব্যানার্জি দুদিন আগে বলেছিল আমি কি ঝাড়ু নিয়ে নামবো কর্পোরেশনে ঝাড় দিতে? হ্যাঁ, পরিষেবা নেই কেন? এই যে অনাস্থা তার নিজের সরকারের না দলের প্রতি, হ্যাঁ, এবং তার দলে আরেকজন তো ওই অস্ত্র টেনেই বলেছে যে হয়তো এরপরে মমতা ব্যানার্জি ল অ্যান্ড অর্ডার সামলাতে নামবেন। আমি বলছি ম্যাডাম, আপনি নামতে হবে না, মদন বাবু এইসব বলবেন না। আপনি পারলে মমতা দিদির সাথে, আমার তো যোগাযোগ নেই, আমি অবধি উনি পৌঁছাতে পারি না, কি জানি না এইসব চ্যানেলে প্রোগ্রাম দেখে উনি শুনতে পারেন কিনা। একটা বিনীত করজোরে নিবেদন মদন বাবুকে, আপনি মমতা ব্যানার্জির পুরনো সঙ্গী, আপনি একটু বলুন রাজ্যের মানুষ বড্ড অসহায় অবস্থা। আপনার উত্তর থেকে দক্ষিণ যেসব নেতাদের আপনি বসিয়ে রেখেছেন দিনের পর দিন, তাদের মূল্যায়ন করুন। তাদের মধ্যে যাদের পারফরমেন্স সত্যিকারে জনবিরোধী তাদের সরান। আপনি উত্তর থেকে দক্ষিণ আপনারা ভাবতে পারবেন না মানুষ ল অ্যান্ড অর্ডারের কি ভয়ানক অধপতন হয়েছে, যে মানুষ আজকে ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নিচ্ছে। গণপিটুনি বাড়ছে। এটার মমতা ব্যানার্জির প্রশাসনের প্রতি সাধারণ মানুষের অনাস্থারই বহিঃপ্রকাশ। এটা খুব ক্রেডিটেবল পার্ট না। আপনার দলের বিভিন্ন মুখপাত্ররা চ্যানেলে বসে বসে বিভিন্ন তত্ত্বকথা ঝাড়ছেন, ঠিক আছে, সমাজ তত্ত্ব দেখাচ্ছেন। সমাজতত্ত্বে নাকি বাঙালির হঠাৎ সমাজতত্ত্বে বিগড়ে গেছে। বাঙালির সমাজতত্ত্ব কোনো পৃথিবীর কোনো দেশেই মব লিঞ্চিং বাড়া মানে এই সমাজতত্ত্বটা পরিবর্তনের পিছনে দায়ী থাকে প্রশাসনের প্রতি অনাস্থার হিসাবে। আপনার প্রশাসনের রন্ডমুন্ডের কর্তা, পুলিশ থেকে শুরু করে সবাই আপনার যে নবান্নের থেকে বসে একের পরে যে হুইপ, এগুলোকে শোনেই না, পাত্তাই দেয় না। আপনার রাজধর্ম পালন করার ক্ষেত্রে ওরাই বাধা। আপনার দলের নেতা মন্ত্রীরা 99% আপনার পঞ্চায়েত দখলে, 99% কর্পোরেশন আপনার দখলে। তারপরও আপনি বারবার বালু চুরি নিয়ে প্রসঙ্গ টানেন। আপনি 2022-এ বালু স্যান্ড মাইনিং পলিসি ডিক্লেয়ার করেছেন। আপনি দেখান দেখি একটা অবৈধ বালু চুরি ঠেকাতে পেরেছেন? আপনার পুলিশ এখনো রাতের অন্ধকারে ওভারলোডেড বালু, অবৈধভাবে বালু চুরির ট্রাকের থেকে হাত পেতে ভিক্ষা নেয়। আপনি ঠেকাতে পেরেছেন? আপনি পারেননি। ফলে মদনবাবু ঠিকই বলেছেন, হয়তো প্রকৃত অবস্থায় তিনি প্রকৃত কথাই বলেছেন, প্রকৃতস্থ অবস্থায় প্রকৃত কথাই তিনি বলেছেন যে হ্যাঁ, মমতা ব্যানার্জিকে হয়তো সেই দিন আসতে চলেছে যে বন্দুক হাতি নিয়ে খাগি হয়তো পরবেন না, সাদা পোশাক পরেই তাকে রাত্রিবেলা পাহারা দিতে হচ্ছে ল অ্যান্ড অর্ডার। কারণ তার পুলিশ তো কার্যত এখন শাসক দলের এলাকার শাহজাহান, নূরজাহান, হামিদুলদের সেবাতে ব্যস্ত আর বিরোধীদের মারতে ব্যস্ত। কখন চোর ডাকাতদের ধরবে? ভিনরাজ্য থেকে এসে একের পর এক সোনার দোকান লুট হয়ে যায়, আপনার পুলিশ ধরতেই পারে না। একের পর এক মব লিঞ্চিং হচ্ছে, আপনার পুলিশ ধরতে চায় না। আইপিসি, সিআরপিসি ধারা দেয় না, দিলে সেটা এমন ভয়ানক ধারা দেয়, আপনার দলের লোক হলে পরে লঘু ধারা বা ধারা নেই, আর বিরোধী হলে পরে ভয়ানক ধারা, যে হাইকোর্টে গিয়ে আপনার সরকারের আপনার মুখ পড়ে। এটা চলছে তো। আপনি ঠেকাতে পেরেছেন? পারেননি। একবার ভাবুন, প্রশাসনের খোল নলসটা পাল্টান। উত্তর থেকে দক্ষিণ যে নেতাগুলোকে বসিয়ে রেখেছেন না, তাদের সকাল থেকে বিকাল অবধি একটাই কাজ, বালু চুরি, টোটোর থেকে পয়সা নেওয়া, অটোর থেকে তোলাবাজি, হকারদের থেকে তোলাবাজি, কয়লা চুরি, চাকরি চুরি, সব চুরির দিকে তাদের মন। জনগণের কোনো সেবায় তাদের মন নেই। এই খোল নলস না পাল্টালে আপনি হয়তো আরো কয়েক বছর জিতে আসবেন, কিন্তু যেদিন যাবেন না, ইতিহাসে আস্থা করে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ভারতের সংবিধান মেনে, ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধান মেনে, ধারা মেনে বিধায়কের সদস্য পদ তার বাতিল করেননি। তার দলের একাধিক নেতা মন্ত্রী এই ধরনের কথা বলেছেন। এই তো ভোট চলাকালীন আপনার
কি নাম আপনার এই তো মুর্শিদাবাদের কোন একটা জায়গার বিধায়ক আমার হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি বলেছিলেন, আমরা 70 মুসলিমরা এখানে 30% হিন্দু কে এটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। ভাবুন কত বড় ঘটনা, কি ব্যবস্থা নিয়েছে। আরে ন্যূনতম একটা ধমক দেয়নি, ব্যবস্থা তো ছেড়ে দিন। প্রশাসনিক প্রধান তার ক্যাবিনেটের একজন মুখ, তাকে কান মলা দিয়ে একটা, আচ্ছা ঘরে কানে কানে ডেকেও তো বকা গালাগালি করতে পারতেন, করেছেন কি? বাহবা দিয়েছে। কারণ ওই যে হামিদুল একটা কথা বলেছে না, যে জেসিবি আমার দলের লোক বলে একটা কথা বার্তা দিয়েছেন নবান্নতে, যে 1 লক্ষ ভোটে আমাকে জিতিয়েছে। অর্থাৎ জেসিবিরা, শাহজাহানরা, নূরজাহানরা ভোট লুটের মেশিনারিজদের কাজ করে। এই ভোট লুট করে বলেই, জনগণের গণতান্ত্রিক রাইটটাকে লুট করতে পারে বলেই মমতা ব্যানার্জিরা কলকাতায় পাওয়ারটাকে এনজয় করে। তাহলে মমতা ব্যানার্জি পাওয়ারটা এনজয় করে বলে হামিদুল ভালো করেই জানে, তাই হামিদুল বার্তা দিয়ে রাখলো জেসিবির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা বা আমার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিলে মনে রাখবেন ওই 1 লক্ষ ভোট, ওই ভোটে আপনারা আমরা জেতাই। ফলে রাজ্যে প্রচুর শাহজাহান থাকতে দিন, প্রচুর জায়গা ললেসনেস থাকতে দিন, প্রচুর জেসিবিদের থাকতে দিন মমতা ব্যানার্জি, না হলে কিন্তু আগামী ভোটে আপনার গতি উল্টে যাবে।